পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মন প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, তার হৃদয় বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে। মৃত্যুতে অনন্তের সঙ্গে আমাদের সম্বন্ধ আমরা অনুভব এবং অনুমান করি। যদি মৃত্যু না থাকত, তাহলে আপনার দিনহীন অস্তিত্বের মধ্যেই সুকঠিনভাবে বদ্ধ হয়ে থাকতুম। মৃত্যুতেই যেমন আমাদের জীবনকে একদিকে সীমাবদ্ধ করে, তেমনি সেই মৃত্যুতেই আমাদের জীবনকে আর একদিকে সীমামুক্ত করে দেয়। ব্যক্তিগত হিসাবে দেখতে গেলে মৃত্যুটা উৎকট এবং তার মধ্যে কোনো সান্ত্বনা নেই, কিন্তু বিশ্বজগতের হিসাবে দেখতে গেলে মৃত্যুটা অতি সুন্দর এবং মানবাত্মার যথার্থ সান্ত্বনাস্থল। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। আমরা সবাই আমাদের মতো করে এই দিনে এই মহাপ্রাণ মহামানবকে আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করি। পেখম রেডিওর পক্ষ থেকে এরকমই একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার নাম 22শে সজল শ্রাবণ। এই অনুষ্ঠানটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম ভাগের অনুষ্ঠান হয়ে গেছে, যার শিরোনাম ছিল কনকাঞ্জলি। সেখানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতা দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানমালা, যার উপস্থাপনায় ছিলেন স্বনামধন্য আবৃত্তিকাররা। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হে হৃদয়নাথ। অনুষ্ঠানের দীর্ঘসূত্রিতা এড়ানোর জন্য এই অনুষ্ঠানটিকে 2টি পর্বে ভাগ করা হয়েছে। এই 2টি পর্বে স্বনামধন্য আবৃত্তিকার এবং সঙ্গীত শিল্পীরা কবির রচিত কবিতা এবং গান দিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন করবেন। শুরু হচ্ছে প্রথম পর্বের প্রথম ভাগের অনুষ্ঠান হে হৃদয়নাথ। এই পর্বের প্রথমেই আছেন বিশিষ্ট বাচিক শিল্পী অলোক রায়ঘটক। তাঁর নিবেদনে রয়েছে নিমন্ত্রণ কবিতাটি, আবহ সুব্রত বন্দ্যোপাধ্যায়। যেসব দিন চরমে না পৌঁছতেই ফুরিয়ে যায়, তারা ছায়ামূর্তি নিয়ে বেড়ায় কল্পলোকের দিগন্তে। মরীচিকার বাসর ঘরে আজ তাদের আমন্ত্রণ জানাবো, যাদের মাঝখান থেকে নদী আর খেয়া দুটোই গেছে হারিয়ে। তাদের জীবনের সত্যটুকু নিয়ে দিগন্ত রঙিন হয়ে উঠবে ভিন্ন এক গোধূলি আলোয়। এই পড়ন্ত
আশ্চর্য আলোয় হয়তো উদ্ভাসিত হয়ে উঠবে হারিয়ে যাওয়া দু একটি মুখ। অমনি রক্তে শুরু হবে তুমুল শ্রাবণের চাষবাস। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে। এ কালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা। আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়। যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো। বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো। একগুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে। দাহিন অলোকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির সনে। বইকালে গাঁথা জুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে। দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিক খোঁটা, আমারই দেওয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা। কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আরেকটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই। সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে, তবু সে তুচ্ছ কই। এ কালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত। বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণবরণ আম এনো গোটা কত। গদ্যজাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়। তা হোক, তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো, ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা। জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আসা। তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা। উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা। শোভন হাতের সন্দেশ পান্তোয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিচ বসিয়া সহাস্য ওষ্ঠা ধরা। এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা, না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম। খালি হাতে যদি আসো, তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা। বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা। সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার জুথির মালা। ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লিফাফার পরে কার নাম দিতে হবে। মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে, তারিখ ইহার কবে। মনে ছবি আসে, ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি। কচি মুখখানি, বয়স তখন 16, তনুদেহখানি ঘেরিয়াছে ডুরে শাড়ি। কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেতকরবীর গুচ্ছ কর্ণমূলে। পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে। তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি। ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি।
আজি এই চিঠি লিখেছে তো সেই কবি, গোধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি। শব্দটি নেই, ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আথুলিটি। কতদিন হলো গিয়েছ ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি কোলে নিয়ে আছো বসে। উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগায় আঁচল মাটিতে পড়েছে খসে। অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া। পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনেছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজি দিলেম রেখে। পারো যদি এসো শব্দবিহীন পায়, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে। আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাঁকনের ঋণী ঋণ। আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা। মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা। পরবর্তী শিল্পী অপর্ণা চন্দ, তাঁর কণ্ঠে উচ্চারিত হবে জীবন দেবতা কবিতাটি। আবহ উজ্জ্বল চক্রবর্তী। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে, ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পরেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি?
তোমার কাননে এসেছি বাড়ি গিয়া, ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবনকুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আরবার চিরপুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। এখন আমরা বিশিষ্ট বাচিক শিল্পী দীপন সেনগুপ্তের কণ্ঠে শুনব মেঘলা দিনে কবিতাটি, আবহ শিল্পীর নিজস্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে মেঘলা দিনে। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর তার চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভেরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতাল পুরীতে শীত কেটে মণি মানিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা হে কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাকা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখুনি আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। এখন দীপান্বিতা ঘোষ নববেশ কবিতাটি আবৃত্তি করে শোনাবেন, আবহ তমাল সরকার। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল
মদ বিহ্বল শোভাতে, সে কি তুমি ওগো? তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল, সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে, ঢেকেছে গগন মেঘে। তরুতলে আছি একলা পড়িয়া, দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে, কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। একা আছে প্রাণ ভূতল শয়ান, আজি কার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে, আজি ঝড়ো ঝড়ো বাদরে। তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া। স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পারা। সিক্ত তোমার জটা জুট হতে সলিল পড়েছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া, তাপস মূরতি ধরিয়া। নমি হে ভীষণ মৌন রিক্ত, এসো মোর ভাঙা আলয়ে। ললাটে তিলক রেখা, যেন সে বন্যি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর না লয়ে। এসো এসো ভাঙা আলয়ে। এবার একটু স্বাদ বদল, সঙ্গীতের ধারায় স্নাত হই। অমল ধবল পালে লেগেছে হাওয়া, এই গানটি আমরা শুনব সুপরিচিত সঙ্গীতশিল্পী সঞ্চারী চক্রবর্তীর কণ্ঠে। অমল ধবল পা
ছাওয়া সব পাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া অমল ধবল পালে লেগেছে। পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরু দেয়া ডাকে মুখে সে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরু দেয়া ডাকে মুখে সে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি খে গো তুমি কার হাসি কান্নার ধন। ওগো কান্ডারি খে গো তুমি কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া অমল ধবল পালে লেগেছে। কবিগুরুর মেঘদূত কবিতাটি উচ্চারিত হবে বিশিষ্ট বাচিক শিল্পী মানস সিনহার কণ্ঠে। মেঘদূত। মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন সেইটাই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে, প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক একদিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয়, বিছানার ওপরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি, এই বিরহ মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি, সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে,
সে তো ফুরিয়ে গেছে, কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন, সেই আমার একটি মাত্র? ওকে আবার নতুন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে। ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে, নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দূত পাঠাই। আমার গান চলুক উড়ে, পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যাক। কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথ বেয়ে, বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। সেই আমাদের যে দিনটি বিশ্বের চির বর্ষা ও চির বসন্তের সকল গন্ধে, সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জরির উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিই, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। বহুদূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র, সূর্য, তারা সব হারিয়ে ফেলে এসেছি। আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদের পরে। প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠা বিনার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন সিথির ওপরে তুলে দিই দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারের সব মিড়গুলি আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুলমালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে উঠে। যখন ঝিল্লির ঝঙ্কারে বেনুবনের অন্ধকার থরথর করছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিবে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ের নিশীথ রাত্রে। পৌলমী ভট্টাচার্যের নিবেদনে আছে ভুল স্বর্গ। আবহ অয়ন সরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝে ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়,
অথচ পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে। এর সেই দশা হলো, সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দূতগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে, আর ভারী খুশি হয়, খেটে খেটে হয়রান হলুম। এই নালিশটাই সেখানকার সঙ্গীত। হে বেচারা, কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না, রাস্তায় অন্য মনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোঁতা হয়ে গেছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বোঝে কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার হাত থেকে কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাঁখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। ঘড়া নিয়ে কি হবে? জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাঁখের একটি ঘড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো। ঘড়া দিলে সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানে নেই। তার পরদিন যখন সে উৎসতলায় এলো,
তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রোকের, নানা রঙের, নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে। কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। এখন প্রথম চিঠি কবিতাটি আবৃত্তি করে শোনাবেন শিল্পী শুভময় মুখোপাধ্যায়। রবি ঠাকুরের লিপিকা থেকে প্রথম চিঠি। বধূর সঙ্গে তার প্রথম মিলন, আর তারপরেই সেই প্রথম এসেছে প্রবাসে। চলে যখন আসে তখন বধূর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্যে দিয়ে চকিতে ওর চোখে পড়ল। মন বললে ফিরি, দুটো কথা বলে আসি, কিন্তু সেটুকু সময় ছিল না। সে দূরে আসবে বলে একজনের দুটি চোখ বয়ে জল পড়ে, তার জীবনে এমন সে আর কখনো দেখেনি। পথে চলবার সময় তার কাছে পড়ন্ত রোদ-দূরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল। সেই অসীম ব্যথার ভাণ্ডারে তার মতো একটি মানুষেরও নিমন্ত্রণ আছে, এই কথা মনে করে বিস্ময়ে তার বুক ভরে উঠল। যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড়, সেখানে দেবদারুর ছায়া বেয়ে বাঁকা পথ নীরব মিনতির মতো পাহাড়কে জড়িয়ে ধরে, আর ছোট ছোট ঝর্ণা কাকে যেন আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে চুরিয়ে। আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল, আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে। নববধূর গোপন ব্যাকুলতার ছবি। আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এলো।
লিখেছে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি। এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া আর তারও ফিরে আসার যে এত দাম ছিল, এ কথা কে জানত? সেই দুটি আতর চোখের চাউনির সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর তার মন বিস্ময়ে ভরে উঠল। ভোরবেলায় উঠে চিঠিখানি নিয়ে দেবদারু গাছের ছায়ায় সেই বাঁকা পথে সে বেড়াতে বেরোল। চিঠির পরশ তার হাতে লাগে, আর কানে যেন সে শুনতে পায়, তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় ভেসে গেল। মনে মনে ভাবতে লাগল, এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে? এমন সময় সূর্য উঠল পূর্ব দিকের নীল পাহাড়ের শিখরে। দেবদারুর শিশির ভেজা পাতায় ঝালরের ভেতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল। হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাঁকের মুখে তার সামনে এসে পড়ল। কি জানি কি ছিল তার মুখে, কিংবা তার সাজে, কিংবা তার চাল চলনে। বড় মেয়ে দুটি কৌতুকে মুখ একটুখানি বাঁকিয়ে চলে গেল। ছোট মেয়ে দুটি হাসি চাপাবার চেষ্টা করলে, চাপতে পারলে না। দুজন দুজনকে ঠেলাঠেলি করে খিলখিল করে হেসে ছুটে গেল। কঠিন কৌতুকের হাসিতে ঝর্ণাগুলিরও সুর ফিরে গেল। তারা হাততালি দিয়ে উঠল। প্রবাসী মাথা হেঁট করে চলে আর ভাবে, আমার দেখার মূল্য কি এই হাসি? সেদিন রাস্তায় চলা তার আর হলো না। বাসায় ফিরে গেল। একলা ঘরে বসে চিঠিখানি খুলে পড়লে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি। এই পর্বের অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত দিয়ে। সুপরিচিত সঙ্গীতশিল্পী তানিয়া ঘোষের কণ্ঠে শুনব বিরহ মধুর হলো। বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজে বেদনাতে। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে।
সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে আমার পথহারা ঘুরে মরে সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে আমার পথহারা ঘুরে মরে কার বাণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে কার বাণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে বাজে মম মঞ্জির রাজে সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর আগুনে উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।